মুভির শুরুতে আমরা একটি মধ্যবিত্ত ছোট পরিবারকে দেখতে পাই, যেখানে কিনা ইয়ংজুনই ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের নিজেদের ছোট একটি রেস্টুরেন্টও ছিল, যেখানে ইয়ংজুনের বাবা মা খাবার ডেলিভারি দিত। ইয়ংজুনের বাবা মা দুজনই ছিল খুবই পরিশ্রমী, কিন্তু ইয়ংজুন ছিল খুবই অলস। সে কখনোই কোনো কাজ করতে চাইতো না। ইয়ংজুন মাত্রই তার গ্র্যাজুয়েশন শেষ করেছে, আর অনেক কোম্পানিতে সিভি পাঠানোর পরও তার কোনো চাকরি হয় না। এইসব দেখে ইয়ংজুনের মা বলে, তুমি কোনো চাকরি নেওয়ার চেয়ে ভালো আমার ডেলিভারি ম্যান হও, আর আমার খাবারের অর্ডারগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দাও। ইয়ংজুন আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে খাবার ডেলিভারি দিতে রাজি হয়ে যায়। ইয়ংজুন যেখানে খাবার ডেলিভারি দিতে যায়, সেখানে অনেক বড় একটা সুইমিং পুল ছিল, যেখানে সবাই সুইমিং প্র্যাকটিস করত। ইয়ংজুনের নজর হঠাৎ করে একটি মেয়ের দিকে পড়ে। মেয়েটি সুইমিং পুলের এক প্রান্তে দাঁড়িয়েছিল, আর সে তার বোনকে সুইমিং এর জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিল। মেয়েটির নাম ছিল কিমসু। কিমসুর বোন একজন সুইমার ছিল, আর তাই সে প্রতিদিন সুইমিং প্র্যাকটিস করতে এখানে আসতো। এখানে আমরা দেখতে পাই যে কিমসু ইশারায় কথা বলছে। এর মানে হলো সে কিছু শুনতেও পেত না আর কথাও বলতে পারতো না। তবুও ইয়ংজুন প্রথম দেখাতেই কিমসুর প্রেমে পড়ে যায়। সে কোনোভাবেই কিমসুর থেকে নিজের চোখ সরাতে পারছিল না। ইয়ংজুনের সাহস হয়ে ওঠে না কিমসুকে কিছু বলার, তবুও সে হাল ছেড়ে না দিয়ে তার বোনের কাছে যায়, আর তাকে কিমসুর ব্যাপারে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে। এই মেয়েটির নাম ছিল নাওমিন, আর আমরা এখানে দেখতে পাই যে নাওমিনও তার বোনের মতো কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না। ইয়ংজুন নাওমিনের কাছে তার বোনের ব্যাপারে জিজ্ঞেস করে আর তার নাম্বার চায়, কিন্তু নাওমিন তাকে শুধু কিমসুর নামটাই বলে, আর বলে যে তুমি নিজে গিয়ে কিমসুর কাছ থেকে তার নাম্বার চেয়ে নাও। এরপর ইয়ংজুন খুশি মনে সেখান থেকে রেস্টুরেন্টে ফিরে আসে। ইয়ংজুনকে দেখে তার বাবা মা খুবই অবাক হয়, কারণ একটু আগে সে খাবার ডেলিভারি দিতে যেতে চাচ্ছিল না, আর এখন এত হাসি খুশি ভাবে ফিরে এসেছে। এর পরের দিন আবারও ইয়ংজুন নিজের ইচ্ছাতেই ডেলিভারি দিতে বের হয়, এই ভেবে যে যদি তার আবার কিমসুর সাথে দেখা হয়। আর সত্যি আজও সে কিমসুকে দেখতে পায়, যেখানে কিমসু তার স্কুটি নিয়ে সমস্যায় পড়েছিল। ইয়ংজুন এই দেখে কিমসুর কাছে আসে আর তাকে নিজের পরিচয় বলে যে গতকালও সেও খাবার ডেলিভারি দিতে এসেছিল। কিমসু ইয়ংজুনকে চিনতে পারে, আর তাই সে ইয়ংজুনের সাহায্য নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ইয়ংজুন সেই স্কুটিটি চেক করতে গিয়ে দেখতে পায় যে স্কুটির ইঞ্জিনে কিছু সমস্যা রয়েছে, আর এটা ঠিক করতে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। এই কথা শুনে কিমসু খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার জরুরি কোথাও যাওয়ার দরকার ছিল। তখন ইয়ংজুন কিছুক্ষণ ভেবে কিমসুকে বলে যে সে চাইলে তার স্কুটি নিয়ে যেতে পারে, পরের দিন না হয় তারা দুজন স্কুটি চেঞ্জ করে নেবে। কিমসুর দেরি হয়ে যাচ্ছিল বলে সে ইয়ংজুনের কথায় রাজি হয়ে যায়, আর ইয়ংজুনের কাছে তার মোবাইল নাম্বারের জন্য হাত বাড়ায়। এখানে ইয়ংজুন বুঝতে না পারে তার নিজের হাত বাড়িয়ে দেয়, যেটা থেকে কিমসু পরে তাকে বুঝিয়ে বলে যে সে তার নাম্বার চাইছে, যেন পরে স্কুটি বদলানোর সময় তারা যোগাযোগ করতে পারে। এরপর ইয়ংজুন কিমসুকে তার নাম্বার দেয়। এরপর কিমসু ইয়ংজুনের স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। পিছন থেকে ইয়ংজুন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে স্মাইল করতে থাকে, কারণ তার ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে। এরপর ইয়ংজুন কিমসুর স্কুটি নিয়ে রিপেয়ারিং এর দোকানে যায়। দোকানটা ইয়ংজুনের বন্ধুর ছিল। ইয়ংজুন তার বন্ধুকে বলে কাল সকালের মধ্যেই যেন স্কুটিটা ঠিক হয়ে যায়। এরপর রাতে ইয়ংজুন বারবার কিমসুর নাম্বারে মেসেজ করছিল, কিন্তু কোনো রিপ্লাই আসছিল না। তাই ইয়ংজুন হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। এই দেখে তার বন্ধু জিজ্ঞেস করে যে সে কাকে এত মেসেজ দিচ্ছে। ইয়ংজুন তার বন্ধুকে কোনো উত্তর না দিয়ে এই মেসেজের রিপ্লাইয়ের আশায় বসে থাকে। অন্যদিকে কিমসু যখন তার বোনকে নিতে যায়, তখন নাওমিন খেয়াল করে যে কিমসুর কাছেও অন্য স্কুটি রয়েছে। তাই সে কিমসুকে জিজ্ঞেস করে যে সে কি কোনো নতুন জব শুরু করেছে কিনা, যেটা শুনে কিমসু তাকে আজ সারাদিনের ঘটনা খুলে বলে। এরপর তারা একসাথে বাসায় চলে যায়। এর পরের দিন সকালে যখন কিমসু ফোন চেক করে, তখন সে ইয়ংজুনের অনেকগুলো মেসেজ দেখতে পায়। একসাথে এতগুলো মেসেজ দেখতে পেয়ে কিমসু সাথে সাথেই তার রিপ্লাই দেয়। ওদিকে কিমসুর মেসেজের রিপ্লাই পেয়ে ইয়ংজুন তো বিছানা থেকেই উঠে যায়, আর মেসেজে কিমসুর সাথে কথা বলতে থাকে। এরপর তারা মেসেজে কথা বলে ঠিক করে যে আজ তারা বাইক চেঞ্জ করার জন্য দেখা করবে। ইয়ংজুনের এসব আচরণ দেখে তার বন্ধু বুঝতে পারে যে ইয়ংজুন নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছে। এরপর ইয়ংজুন তাড়াতাড়ি করে দোকানে গিয়ে অনেকক্ষণ ধরে কিমসুর স্কুটিটা পরিষ্কার করে, যাতে তা দেখে কিমসু একটু হলেও ইমপ্রেস হয়। ইয়ংজুন টানা এতক্ষণ ধরে স্কুটিটা এতই পরিষ্কার করে যে সেটা দেখতে একদম নতুনের মতো লাগছিল। এরপর সে স্কুটিতে বসে বের হয়ে যায় কিমসুর সাথে দেখা করার জন্য। কিমসু আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ইয়ংজুনও সেখানে পৌঁছে যায়। কিমসু নিজের স্কুটিটা দেখে একদম চিনতেই পারছিল না, কারণ তার স্কুটি পুরোই একদম নতুনের মতোই দেখাচ্ছিল। এরপর কিমসু তাকে টাকা দিতে চাইলে সে নিষেধ করে, আর সে বলে যে সে কিমসুর সাথে বন্ধুত্ব করতে চায়। কিমসুরও ইয়ংজুনকে ভালো ছেলে বলেই মনে হয়, আর তাই সে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। এরপর তারা সাইন ল্যাঙ্গুয়েজে দুজনে দুজনের নাম বলে, আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর ইয়ংজুন সরাসরি কিমসুকে জিজ্ঞাসা করে তারা কি একসাথে কফি খেতে পারে কিনা। একথা শুনে কিমসু বলে যেহেতু সে তার বাইকটা ঠিক করে দিয়েছে, তাই ট্রিটটা সে নিজেই দিতে চায়। ইয়ংজুনও সুযোগ বুঝে কিমসুকে আর মানা করে না, সে সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই কফি খেতে চলে যায়। কিমসু যখন কফি খাচ্ছিল, ইয়ংজুন তখন শুধুই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল।
এরপর কফি খাওয়া শেষ করে কিমসু যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন ইয়ংজুন পিছন থেকে তাকে কিছু বলতে চায়, কিন্তু তার আগে কিমসু সেখান থেকে চলে যায়। আর তাই ইয়ংজুন আর কিছু বলে উঠতে পারে না। এরপর একদিন কিমসু একটা দোকানে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, আর তখনই তার কাছে ইয়ংজুনের মেসেজ আসে। তারা দুজন মেসেজে কথা বলতে থাকে। আর ঠিক তখনই ইয়ংজুনের মাথায় একটি বুদ্ধি আসে, আর সে সাথে সাথেই তাদের রেস্টুরেন্টে চলে যায়। আর সেখান থেকে প্রায় সবগুলো খাবারের আইটেম একটি বক্সে ভরে, আর এগুলো সে নিয়ে যাচ্ছিল কিমসুর জন্য। আসলে সে জানতো না যে কিমসুর কি খেতে পছন্দ, তাই সে সেখানে থাকা প্রায় সব আইটেমই একটু একটু করে নিয়ে যায়। কিমসুর মা তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সেও বুঝতে পারে যে হয়তো তার ছেলে কোনো মেয়েকে অবশ্যই পছন্দ করে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ংজুন কিমসুর সাথে দেখা করছে। কিমসু তাকে বলতে থাকে এত কিছু আনার কি দরকার ছিল। তখন ইয়ংজুন বলে যে সে তো আর জানতো না যে কিমসু কি খেতে পছন্দ করে, তাই সে সব আইটেমই অল্প অল্প করে এনেছে। কিমসু মজা করে সব খাবার খায়। কিমসুর কাছে সব খাবারই বেশ মজা লাগে, আর তাই সে সব একাই খেয়ে নেয়। আর যাওয়ার সময় সে ইয়ংজুনের হাতে টাকা দিয়ে যায়। এদিকে ইয়ংজুন বলার সুযোগটাও পায় না যে সেই খাবারগুলো শুধু বন্ধু হিসেবেই দিয়েছিল। এরপর আমরা দেখি কিমসু মন খারাপ করে বসে আছে, কারণ তার বোনের আজ টাকা জমা দেবার কথা ছিল, আর সেখানে অনেক টাকা কম ছিল। সবকিছু মিলিয়ে তার আরো কিছু টাকার দরকার ছিল, আর সেগুলো জমা করতে হলে তার আরো পরিশ্রম করতে হবে। এর পরের দিন কিমসু তার বোনের সুইমিং কোচিং এ যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে কিছু স্টুডেন্টের বাবা মা সেখানে ঝামেলা করছিল, কারণ তারা চায় না যে তাদের বাচ্চাদের সাথে একই সুইমিং পুলে প্রতিবন্ধীরাও সাঁতার কাটুক। তাদের ধারণা এতে তাদের বাচ্চাদের উপরে খারাপ প্রভাব পড়বে। কিমসুর এসব দেখে খুবই মন খারাপ হয়। এরপর সেখান থেকে কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেয় যে তারা প্রতিবন্ধী বাচ্চাদের মেম্বারশিপ বাদ দিয়ে দেবে। এইসব দেখে তাদের দুই বোনের মন খুবই খারাপ হয়ে যায়। পরে এই ব্যাপারটা ইয়ংজুনও জানতে পারে, আর সে তাদের দুই বোনের মন ভালো করতে তাদের কাছে চলে যায়, আর বলে যে চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। আর তারা দুই বোনও রাজি হয়ে যায়। এরপর তারা একসাথে বাসে উঠে পড়ে। তারা দুই বোন সবকিছু খুবই উপভোগ করছিল। কিছুক্ষণ পর ইয়ংজুন তাদের একটি ডান্স ক্লাবে নিয়ে যায়। যেহেতু তারা দুই বোনের কেউই কানে শুনতে পেত না, তাই ইয়ংজুন তাদের দুইজনকে সাউন্ড বক্সের কাছে নিয়ে যায়, আর তার উপর হাত রেখে ফিল করতে বলে। এই প্রথম তারা দুই বোন হাত রেখে গান উপভোগ করছিল, আর সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্র ইয়ংজুনের জন্য। তারা তিনজন সারাদিন অনেক আনন্দ করার পর বাসায় ফিরে যেতে থাকে। তখন নাওমিন ইয়ংজুনকে ধন্যবাদ জানায়, আর তাদের দুজনের মধ্যে থেকে সরে যাওয়ার জন্য সে আগেই বাসায় চলে যায়। এখন সেখানে শুধু কিমসু আর ইয়ংজুন থেকে যায়। তারা দুজন কিছুক্ষণ একসাথে সময় কাটানোর পর ইয়ংজুন তার বাসায় চলে যায়। অপরদিকে কিমসু আর তার বোনের মন অনেক ভালো ছিল। তখনই হঠাৎ নাওমিন কিমসুকে জিজ্ঞাসা করে যে সে ইয়ংজুনকে পছন্দ করে কিনা, যার উত্তরে কিমসু বলে তারা শুধুমাত্রই ভালো বন্ধু, এর বাইরে অন্য কিছু না। এদিকে কিমসুর চেহারা দেখে নাওমিন বুঝতে পারে যে তারা দুজনেই নিজেদের অজান্তে দুজনকে পছন্দ করে ফেলেছে। তারা দুই বোন একে অপরের সাথে কথা বলছিল, তখনই ইয়ংজুন তাদের কাছে আজ সারা দিনের ছবি পাঠায়। ছবিগুলো পেয়ে তারা দুই বোন খুবই খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কিমসু প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস করতে যেত। এদিকে ইয়ংজুন আর কিমসুর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে শুরু করে। কিমসু হয়তো নিজের অজান্তেই ইয়ংজুনকে ভালোবাসতে শুরু করেছে। এরপর আমরা দেখি কিমসু পার্ট টাইম জব নিয়েছে, আর সে একটা নিউজ স্টুডিওতে সাইন ল্যাঙ্গুয়েজের কাজ করত। আর এরপর আমরা দেখি কিমসুর বোন নাওমিন সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নাওমিনের স্বপ্ন ন্যাশনাল অলিম্পিক থেকে গোল্ড মেডেল জেতার, আর তাই সে ভীষণ নার্ভাস ছিল। আর এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন কিমসু নাওমিনকে বারবার উৎসাহিত করছিল। নাওমিনও তার সবটুকু দিয়ে চেষ্টা করে, আর সেই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতে নেয়। নাওমিন সেই গোল্ড মেডেল নিয়ে এসে কিমসুকে পরিয়ে দেয়, যেটা দেখে কিমসু খুবই খুশি হয়। এখানে আমরা বুঝতে পারি যে তারা দুই বোন একে অপরকে খুবই ভালোবাসতো। এরপর তারা ইয়ংজুনকে ভিডিও কলে মেডেল দেখাতে শুরু করে। ইয়ংজুনও তাদের জন্য অনেক খুশি হয়। এরপর ইয়ংজুন বলে চলো আমরা আজকের এই জিতটাকে সেলিব্রেট করি। কিমসু এতে মানা করতে চাইলেও নাওমিন এতে রাজি হয়ে যায়, কারণ আজকের দিনটা তাদের জন্য খুবই স্পেশাল ছিল। এরপর আমরা দেখতে পাই কিমসু আর ইয়ংজুন ডেটে যাচ্ছিল, আর তাই নাওমিন তার বোনকে তৈরি হতে সাহায্য করছিল। সে কিমসুর জন্য সুন্দর একটি জামা সিলেক্ট করে দেয়। অন্যদিকে ইয়ংজুন আজ কোনো ডেলিভারি করবে না, আর তার বাবা মা যেন এসব বিষয় জানতে না পারে, তাই সে তার ডেলিভারির অর্ডারের দায়িত্বগুলো তার বন্ধুর কাছে দিয়ে যায়। কিন্তু তবুও ইয়ংজুনের বাবা মা সবকিছু দেখে ফেলে। এরপর কিমসু আর ইয়ংজুন বিকালে দেখা করে। ইয়ংজুন কিমসুকে জিজ্ঞেস করে সে আজ কি খেয়েছে। কথা শুনে কিমসু তাকে বলে যে তুমি কেন আমাকে সবসময় খাবারের কথা জিজ্ঞেস করো, আমাকে দেখে কি তোমার শুধু ক্ষুধার্তই মনে হয়? তখন ইয়ংজুন উত্তরে বলে আসলে এমন কিছু না, আমাদের নিজেদের একটি রেস্টুরেন্ট রয়েছে, আর তাই আমি তোমাকে বারবার খাবারের কথা জিজ্ঞেস করি। এরপর তারা দুজনে মিলে ঘুরতে বের হয়। অন্যদিকে ইয়ংজুনের বন্ধু খাবার ডেলিভারি করতে নাওমিন আর কিমসুর বাসায় চলে যায়। সেখানে সেও নাওমিনকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। সে একভাবেই নাওমিনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ইয়ংজুন আর কিমসু একে অপরের সাথে সুন্দর মুহূর্ত পার করছিল, কিন্তু ঠিক তখনই একটি খারাপ ঘটনা ঘটে যায়। কিমসু আর নাওমিনের বাসায় হঠাৎ করে আগুন লেগে যায়, আর নাওমিন তখন ঘুমাচ্ছিল।
ধোয়ার কারণে তার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। আর তাই সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তার ভাগ্য ভালো ছিল যে তখন লিফট কাজ করছিল, আর তাই নাওমিন লিফটে উঠে পড়ে যেন সে তাড়াতাড়ি বিল্ডিং থেকে বের হতে পারে। কিন্তু হঠাৎ করে লিফটও বন্ধ হয়ে যায়, আর নাওমিন খুবই বাজেভাবে লিফটের ভিতরে ফেসে যায়। নাওমিনের জীবন খুবই ঝুঁকির মধ্যে ছিল, তার উপর সে কথাও বলতে পারতো না, তাই সে চিৎকার করে কারো কাছ থেকে সাহায্যও নিতে পারছিল না। আর ঠিক তখনই কেউ একজন লিফটের দরজা খুলে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কিমসু আর ইয়ংজুন যখন ডেট শেষে বাসায় ফিরছিল, তখন ইয়ংজুন কিমসুকে তার মনের কথা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই কিমসুর ফোনে হাসপাতাল থেকে মেসেজ আসে যে তার বোন হসপিটালে ভর্তি। এই মেসেজ পেয়ে কিমসু খুবই ভয় পেয়ে যায়, আর ইয়ংজুনকে কিছু না বলে হাসপাতালের দিকে দৌড়ে চলে যায়। ইয়ংজুন কিছু বুঝতে পারে না যে কি হয়েছে, তাই সে কিমসুর পিছনে পিছনে যেতে শুরু করে, কিন্তু কিমসু আরো আগে সেখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে হসপিটালে পৌঁছে যায়। কিমসু খুবই ভয় পেয়ে গিয়েছিল যে তার বোন না যেন কোন অবস্থাতে রয়েছে। যখন সে রুমে ঢুকে নাওমিনকে ঠিকঠাক ভাবে দেখতে পায়, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর কিমসু কান্না করতে শুরু করে, কারণ সে ভাবছিল যে তার অবহেলার জন্যই তার বোনের এমন অবস্থা হয়েছে। যদি সে তার বোনকে একা ফেলে না যেত তাহলে এমনটা হতো না। সে নাওমিনের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে যে আমাকে মাফ করে দাও, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, আমার উচিত ছিল তোমার সঙ্গে থাকা। এরপর নাওমিন তাকে সান্ত্বনা দেয় আর বলে যে এতে তোমার কোনো দোষ ছিল না। তবুও কিমসুর মন খুবই খারাপ ছিল, কারণ সে ভাবতে থাকে যে যদি নাওমিন আর কখনোই সুইমিং করতে না পারে তাহলে তার 10 বছরের পুরো পরিশ্রমই নষ্ট হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে কিমসু খুবই চিন্তিত ছিল, আর তাই সে সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে সে আর কখনো নাওমিনকে একা রেখে বাইরে যাবে না। এদিকে ইয়ংজুন তাকে অনেক মেসেজ করে, কিন্তু কিমসু তার কোনো মেসেজেরই রিপ্লাই দেয় না। কিছুদিন পর নাওমিন হসপিটাল থেকে ছাড়া পেয়ে যায়, আর এরপর সে আবার সাঁতার শিখতে চলে যায়, কারণ ন্যাশনালে তাকে চান্স পেতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এদিকে কিমসুর মনের ভয়ও সত্যি হয়ে যায়। নাওমিন ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না, তার বারবার শ্বাস আটকে আসছিল। এসব দেখে কিমসুর মন খুবই খারাপ হয়ে যায়। সে মনে মনে নিজেকেই দায়ী ভাবতে থাকে। এরপর একদিন ইয়ংজুন কিমসুর সাথে দেখা করতে চলে আসে। অনেকদিন পর তাদের দেখা হয়। তখন ইয়ংজুন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন কোথায় ছিলে, আর আমাদের মেসেজের কোনো উত্তর কেন দিচ্ছিলে না। ইয়ংজুন তাকে নানা রকমের প্রশ্ন করে, কিন্তু উত্তরে কিমসু তাকে বলে যে তুমি আমার সাথে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করো না। এসব কথা বলে কিমসু সেখান থেকে চলে যেতে থাকে। তখন ইয়ংজুন তাকে আটকা আর জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সে কি কোনো ভুল করেছে। তখন কিমসু রেগে গিয়ে বলে যে আমি তো নিজের খেয়ালই রাখতে পারি না, তোমাকে নিয়ে চিন্তা করার আমার সময়টা কোথায়। এইসব শুনে ইয়ংজুনের মন খুবই খারাপ হয়ে যায়। সে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে বাড়ি ফিরে আসে। তার বাবা মাও বিষয়টা খেয়াল করে যে ইয়ংজুনের মন আজকাল খুবই খারাপ থাকছে। ইয়ংজুনের বাবা মা এসব দেখে খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা নাওমিনকে দেখতে পাই যে কিনা সুইমিং পুলে প্র্যাকটিস করছিল, কিন্তু সে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারছিল না, কারণ তার লাংসে কালো ধোঁয়া ঢুকে গিয়েছিল, আর তাই সে আগের মতো বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারতো না, যার কারণে তার মন খারাপ হয়ে যায়। নাওমিন ভাবতে থাকে তার এত বছরের পরিশ্রম সব কিনা এক নিমেষেই নষ্ট হয়ে গেল, আর সে আর কখনোই অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারবে না। আর এসব ভেবে নাওমিন কান্না করতে থাকে। কিমসু নাওমিনকে এভাবে কান্না করতে দেখে ভীষণ কষ্ট পায়। নাওমিন তার বোনকে বলতে থাকে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তুমি এত বছর আমার পিছনে যে কষ্টগুলো করেছো সবই বৃথা হয়ে গেল। তখন কিমসুও মনে করতে থাকে নাওমিনের এই খারাপ পরিস্থিতির জন্য সেই দায়ী। তাই সে নাওমিনকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই তোমার স্বপ্ন পূরণ হলো না। তখন নাওমিন তাকে বলে যে তুমি শুধু কেন আমাকে নিয়ে চিন্তা করতে থাকো, তোমার নিজেরও তো স্বপ্ন রয়েছে তাই না, তুমি নিজের স্বপ্ন পূরণ করো। তুমি কি সারা জীবন আমার পেছনেই কাটিয়ে দেবে, তোমার নিজেরও তো জীবন আছে। এসব কথা বলে নাওমিন সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়ংজুনকে দেখতে পাই। ইয়ংজুনের মা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করতে থাকে যে কোন মেয়ে তাকে ফিরিয়ে দিয়েছে, কার এত বড় সাহস। তখন ইয়ংজুন কিমসুর ব্যাপারে তার মাকে বলে। সে বলে যে কিমসু সারাদিন অনেক পরিশ্রম করে শুধু তার বোনের জন্য। কিমসু মেয়েটা শুধু সবার ব্যাপারেই ভাবে, কিন্তু নিজের ব্যাপারে একটুও ভাবে না। তার কাছে নিজের জন্য কোনো সময়ই নেই, আর সে তার বোনের ভবিষ্যতের জন্য ইয়ংজুনকে রিজেক্ট করেছে। আর সেই সাথে সে তার মাকে এটাও জানায় যে কিমসু কানে শোনে না আর কথাও বলতে পারে না। এসব শুনে তার মা একটু অবাক হয়, কিন্তু তবুও সে ইয়ংজুনকে সাপোর্ট করে। অন্যদিকে আমরা দেখি কিমসু তার মা বাবার সাথে দেখা করতে এসেছে, আর এখানে আমরা দেখতে পাই যে কিমসুর বাবা মাও তাদের মতোই কানেও শুনতে পেত না আর কথাও বলতে পারতো না। কিমসুর বাবা মাও কিমসুকে বলে যে তার এখন নিজেকে নিয়েও একটু ভাবা উচিত, শুধু ছোট বোনকে নিয়েই পড়ে থাকা উচিত নয়। এরপর কিমসু সেখান থেকে যেতে নিলে তার বোনের সাথেও দেখা হয়। এখানে তারা দুই বোন একে অপরকে সরি বলে, আর নাওমিন কিমসুকে জিজ্ঞেস করে সে ইয়ংজুনের সাথে দেখা করেছিল কিনা। তখন কিমসু বলে যে তার ডেটিং এর কোনো শখ নেই, তাই সে ইয়ংজুনের সাথে আর কোনো কথা বলেনি। নাওমিনের কাছে বিষয়টা খারাপ লাগে, আর সে বলে যে তুমি কেন এমন করছো, আমি তোমার বোঝা হতে চাই না, তুমি আমার জন্য অনেক করেছো, এখন নিজেকে নিয়ে একটু ভাবো। তাই চলো আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি, আমি আবারও সাঁতার ট্রেনিং শুরু করি, আর তুমিও ইয়ংজুনের সাথে ডেটে যাও। এরপর আমরা দেখতে পাই যে কিমসু একটি সুইমিং পুলে বসে বসে একা একা সবকিছু ভাবছিল।
ওদিকে ইয়ংজুন কানে এয়ারপডস লাগিয়ে বাইরের দুনিয়ার সবকিছু কিমসুর মতো করে বোধ করার চেষ্টা করছিল। সে বোঝার চেষ্টা করছিল যে কিমসুর জীবন আসলে কেমন, কোনো কিছু না শুনতে পেরে আর না বলতে পেরে জীবনটা কিভাবে কাটে। তখন ইয়ংজুন রিয়েলাইজ করতে পারে যে কিমসুর জীবন আসলে এতটা সহজ নয়। তাই সে ঠিক করে যে সে কিমসুকে নিজের মনের কথা জানাবে, কারণ সে হয়তো তাকে নিজের মনের কথাটা ঠিকভাবে বলতেই পারেনি। আর তাই সে ঠিক করে যে সে কিমসুর সাথে দেখা করবে। এরপর সে কিমসুর সাথে দেখা করতে সেই সুইমিং পুলের কাছে চলে যায়, আর সে জোরে জোরে কিমসুকে নিয়ে তার ফিলিংসের সবকিছু বলছিল। সে ভেবেছিল হয়তো কিমসু কিছুই শুনতে পাচ্ছে না, কিন্তু একটু পরে কিমসু তার দিকে ঘুরে তাকায়, আর ইয়ংজুন তখন আর কিছুই বলে না। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসে। এরপর ইয়ংজুন কিমসুকে নিয়ে তার বাসায় চলে যায়। সেখানে তার বাবা মা আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিল। তখন তার বাবা মা কিমসুকে তাদের সাথে পার্ট টাইম জব করার জন্য অফারও করে। কথায় কথায় কিমসু ঠিক আছে বলে ওঠে, আর তখন তারা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে কিমসু কথাও বলতে পারে, এর মানে হলো কিমসু সম্পূর্ণ সুস্থ। এই দেখে ইয়ংজুন খুবই অবাক হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কথা বলতে পারো। তখন কিমসু তাকে উত্তরে বলে যে হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু তুমি তো কখনো আমার সাথে কথা বলার চেষ্টাই করনি। সবসময় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছো ভেবে আমি ভেবেছি হয়তো তুমিও কথা বলতে পারো না। এরপর কিমসু কথা বলতে পারে জেনে তারা সবাই খুবই খুশি হয়। এরপর আমরা জানতে পারি যে তাদের পুরো পরিবারে শুধুমাত্র কিমসুই ছিল সুস্থ। অপরদিকে আমরা দেখি নওমিন তার প্র্যাকটিস করছিল, কারণ সে পরের বছর অলিম্পিকে অংশগ্রহণ করতে চায়। এরপর আমরা দেখি যে নওমিনের কাছে একটি ছেলে এসেছে। নওমিন তাকে চিনতে না পারলে ছেলেটি হেলমেট পরে, আর তখন নওমিন তাকে চিনে ফেলে। আসলে এই ছেলেটি ছিল ইয়ংজুনের বন্ধু, আর সেই সেদিন নওমিনকে লিফটের ভিতর থেকে বাঁচিয়েছিল। তাই তখন নওমিন তাকে ধন্যবাদ জানায়, আর এই সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।